লক্ষ্মীধরকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে দেই, হতে পারবো না আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে মনসার রূপ আড়ালে রেখে এক সুন্দরী রূপ ধারণ করি ছুটি যাব সেই লক্ষ্মীধরের সন শুধুমাত্র লক্ষ্মীধরকে বিবাহের জন্য উন্মাদ করে তুলবো এলো মেঘনালো সন্ধ্যা সন্ধ্যা হলি ফুটিল সারি যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে এলো মেঘনালো সুন্দর সুন্দর ফুলি ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো ওই তো লক্ষ্মী না যেন পাঠশালা থেকে এই পথে বাড়ি ফিরে যাচ্ছে তবে না 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 দেখতে পাচ্ছ দূরে বটবৃক্ষ সেই বটবৃক্ষের নিচেই কিছু সময় আমি বিলম্ব করবো দেখি না কেন লক্ষ্মীধর কতক্ষণে আসে
লক্ষ্মীন্দর আসবে, তাকে আমি স্মরণ করে দিব সেই বিবাহের কথা। লক্ষ্মীন্দরকে যদি আমি বিবাহের কথা স্মরণ করে দেই, হতে পারবো আমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে দেখি সে লক্ষ্মীন্দর কতক্ষণে আসে এই পথ দিয়ে। সত্যি আজ যেন করে বিলম্ব হয়ে গেছে। বিলম্ব নয়, অবিলম্বে সেই চম্পক নগরীর ওই রাজভবনে যেন আমায় ফিরে যেতে হবে। মনে হয় ওই চম্পক নগরের রাজপ্রাসাদে যেন আমার গর্ভধারণের জননী পদ্মপাণি। আর বিলম্ব নয়, যাই ছুটে ওই চম্পক নগরেতে রাজভবনেতে যাই যাই অবিলম্বে ছুটে যায়। তুমি পথ দেখে চলতে পারো না? তার আগে আমি তোমায় জিজ্ঞেস করি, এমন কি তুমি কি পথ দেখে চলতে পারো না? এ কি বলছো যুবক? আজ অপর নারী দেখি এমন ভাবে ধাক্কা মেরি, আবার বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? বিশ্বাস করো, তুমি যেন হন্তদন্ত হয়ে ছুটে এসে আমায় তুমি ধাক্কা দিয়েছো। তুমি জেনে শুনেই অপরাধ করেছো আমার কাছে। বেশি যুবক, বেশ, আমার ভুল হয়ে গেছে। যুবক, তোমার কাছে কিছু আমি শুনতে পারি? ও, আমার কাছে তুমি কিছু শুনতে চাইছো? হ্যাঁ। বেশ, আবার কি শুনতে চাইছো বলো। বলছিলাম তোমার নামখানি কি গো? ও, আমারই নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম ওই চম্পক নগরীর ওই পাঠশালায় লেখাপড়া করার জন্য। ও, তবে নিশ্চয় তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী। ঠিক তাই। তোমার পিতা অধিপতি চন্দ্রধর? হ্যাঁ, পিতা হলেন আমার অধিপতি চন্দ্রপতি সওদাগর। যুবক, তোমাকে আমি আর একখানি কথা বলবো। নিশ্চয়ই, আবার কি কথা বলবে? বলছিলাম তুমি বিবাহ করেছো। তুমি যেন আমায় হাসালে। এ কি বলছো? তোমার কথা শোনার পর না হেসে যেন আর থাকতে পারলাম না। আচ্ছা বলো তো, বিয়ে কি গাছের ফল, বিয়ে কি নদীর জল, বিয়ে এমন কি বস্তু? বিশ্বাস করে আমার জানা নেই। যদি তোমার জানা থাকে কৃপা করে বলে দাও না। এ কি বলছো? এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না বিবাহ কি জিনিস? বিশ্বাস করো, বিবাহ যে এমন কি বস্তু আমার জানা নেই। যদি তোমার জানা থাকে বিলম্ব নয়, অবিলম্বে বলো আমায়। সত্যই যুবক, তুমি যদি বিবাহ করো আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবি। সে তোমার পাশে থাকবি, তোমায় সুন্দর সুন্দর গান শোনাবে গো। তাই বুঝি? হ্যাঁ। বিয়ে করলে এগুলো পাওয়া যায়? সত্যই। তুমি কি করে ভাবলে তোমার এই মিষ্টি মিষ্টি কথা শুনে আমি যেন আমি দাঁড়িয়ে থাকবো? এ তোমার ভুল ধারণা। পথ ছেড়ে দাও, ছেড়ে রাখো। কখনো অনেক বড় বেলা হয়ে গেছে, বড় বিলম্ব হয়ে যাচ্ছে। পথ ছেড়ে দাও, যেতে দাও আমায়। দক্ষিণ হতে ৫ বৎসর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীর রঙে করলাম নিক্ষেপ। কেন কেন যেন অমনি লাগে, আজ যেন বড় বিচলিত হয়ে পড়ে যাই। নিজেকে নিজে যেন আমি হারিয়ে ফেলি। একই হলো আমার। কেন কেন যেন কামের জ্বালা আর সইতে পারছি না। মনে হচ্ছে আমার সারা অঙ্গ যেন আগুন দাও দাও করে জ্বলে যাচ্ছে। আহা যেন ঝলস নয়নে, একই রূপ হেরিণ নয়নে, তাহার রূপে দেখিয়া মন যেন বড় উতল হয়ে পড়ে মোর। আমি তোমায় বলছি, সত্যি তুমি দেখতে অপূর্ব। তোমায় দেখে আজ আমি বড় পাগল হয়ে পড়েছি। কি বলছি যুবক, আজ আমায় দেখি তুমি পাগল হয়ে গেছো? বিশ্বাস করো, আমি যেন পথ ভুলে যাচ্ছি। কোন পথে যাব নিজেকে নিজে যেন আমি হারিয়ে ফেলেছি। তাই কি বলছি জানো? বলো। তোমারই হাসিতে বধূ, জানি না কি আছে জানো, বস করে দেখেছ পথ খুঁজে পথ হারা। ও পথ খুঁজে পথ হারা।
পথ খুঁজে পথ হারা ও পথ খুঁজে পথ হারা বুকে বাজবি না মনে মনে শুনি কানে তো শুনি না সোহাগের সুরে বুকে বাজবি না মনে মনে শুনি কানে তো শুনি রেখেছো আমার পথ খুঁজে পথ হারা ও পথ খুঁজে পথ হারা সারা রাতি জাগে হৃদয়েরই করা তারি ছড়া রে কোন ভালোবাসায় এসে গেল না নিজেকে হারা হই আমি এত বনরা রেখেছো আমার পথ খুঁজে পথ হারা পথ খুঁজে পথ হারা তোমারই হাসিতে বধু জানি না কি আছে জানো বস করে রেখেছো আমার পথ খুঁজে পথ সত্যি আমি তোমায় ছাড়া বাঁচবো না বলো না তুমি আমায় ছেড়ে যাবে না তো আজ আমি তোমার প্রতি বড় পাগল হয়ে পড়েছি বিশ্বাস করো তোমায় ছাড়া আমি প্রাণে বাঁচবো না কি বলছো জবা তুমি এমন কথা বলছো তুমি আমায় কাছে পেতে চাও সত্যি আমি তোমায় সারা জীবনের মতো পেতে চাই তবে শোনো জবা সত্য যদি তুমি আমায় কাছে পেতে চাও তবে তোমায় যেন কিছু কর্ম করতে হবে কর্ম হ্যাঁ বলো এমন কি কর্ম করলে আমি তোমায় পাবো তুমি বিলম্ব করো না অবিলম্বে প্রকাশ করো আমার কাছে তবে তুমি বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে সেই তোমাদের গোসা মন্দিরে প্রবেশ করবে যেই যাবে তার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ করে শুধুমাত্র এই বিবাহের কথা বলবে তাহলেই তুমি আমায় কাছে পাবে আমি চম্পকনগরে রাজপ্রাসাদে না ফিরে গিয়ে আমি যাব ওই চম্পকনগরে ওই আছে গোসা মন্দির ওই গোসা মন্দিরে প্রবেশ করলে তাহলে কি আমি তুমি ভাবো সত্যই তবে তুমি পালিয়ে যাবে না তো না 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 তোমায় ছেড়ে আমি কোথাও যাব না জবা বেশ আমিও কথা দিলাম যাবো ছোট আমি গোসা মন্দিরে ফিরে এসে আবার আমি তোমায় মাথায় ঘুমটা
আর সুন্দর একটি যেন টিপটি পরিয়ে সিটিতে সিঁদুর লাগিয়ে আমি নিয়ে যাবো পালকিতে করে আমার সেই চম্পক ভুবনে। বেশ যুবক বেশ, তবে আর তুমি বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও সেই ঘোষা মন্দিরে। বেশ, যাই ছুটে ওই ঘোষা মন্দিরের দিকে। মহামূর্খ চন্দ্রধর, তুই ভেবেছিল তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুই রাজার সিংহাসন লাভ করাবি। কিছুতেই হতে দিব না চন্দ্রধর। শিবদহিতা পদ্মাবতী অষ্টকোটি নাগের জননী দেবী মানসা তোরে আমি হারে হারে বুঝিয়ে দিব চাঁদ, এই দেবীর সঙ্গে বাদ বিসংবাদ করলে তোমার কতটা কষ্ট হতে পারে চন্দ্রধর, আমি তিল তিল করে বুঝিয়ে দিব দেবীর সঙ্গে বাদ বিসংবাদ করা কতটা কষ্ট, কতটা কষ্ট। হে ভগবান, কতদিনই গত হয়ে গেল, কিন্তু কই লখাই তো আমার ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। সবকিছু জানবার পরও কেন রে হতভাগ্য সন্তান আমার, কেন এমনি ভাবে হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? আইনা লখাই, তাই একটিবার তোর এই হতভাগী মাকে সে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দে। সান্ত্বনা দে লখাই। ওরে হতভাগ্য সন্তান আমার, এক মুহূর্ত যদি তুই আমার চোখের আড়াল হয়ে যাস, সারা পৃথিবী যেন আমার কাছে অন্ধকার হয়ে যায় রে লখাই। আয় না বাবা, লখাই। আরে কত আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য মাটি ভরা দুঃখ নিয়ে মতো মানে চেয়ে থাকবো। কোথায় গেলে পুত্র? ছয় সন্তানকে হারাবার পর যে যন্ত্রণা পেয়েছিলাম, আমি সব যন্ত্রণা তোকে পেয়ে আমি যেন ভুলে গিয়েছিলাম বাবা। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবার মা বলে আয় রে।
কে রাজপ্রাসাদে অমন করে কাঁদে? এ তো মনে হচ্ছে আমাদের রানীমা। কিন্তু কেন, কেনই বা রাজপ্রাসাদে আজ রানীমা অমন করে কাঁদছে? একটিবার প্রবেশ করে দেখি রানীমা কেন কাঁদে। রানীমা, এ কি রানীমা? আপনার নয়নে জল, কিন্তু কেন কাঁদছেন রানীমা? কি করছেন রানীমা, কি করছেন? আপনি কাঁদবেন না রানীমা, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন না তাহলে সারা চম্পাকে নগরীর অমঙ্গল নেমে আসবে। আমার ছোট্ট দাদু ভাইটি অমঙ্গল হবে রানীমা। কাকা বাবু, আপনার ছোট্ট দাদু ভাইকে যেন আমি সারা জীবনের মতো হারিয়ে দিলাম। রানীমা, রানীমা, কি বলছেন? আপনার ছোট্ট দাদুকে যেন আমি হারিয়ে দিলাম। না না রানীমা, হতে পারে না রানীমা, হতে পারে না। আপনি কি বলতে চাইছেন? একটিবার বলুন না যে আমার ছোট্ট দাদু ভাইয়ের কি হয়েছে। আপনি না আমার লখাইকে সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলেন, কিন্তু অবসর হয়ে গেল। লখাই তো আমার এখনো ফিরে এলো না। কি বললেন রানীমা, কি বললেন? আমার ছোট্ট দাদু ভাই ও এখনো রাজপ্রাসাদে ফিরে আসেনি বলে ও মনে করে আপনি নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন? কাঁদবো না কাকা বাবু, যে হতভাগী মা নাকি সে আর আগে 6টি সন্তানকে হারিয়েছে, আবার যদি আমার এই হতভাগ্য সন্তান লখাইকে হারিয়ে দেয়, আমাকে কে মা? রানীমা, আমার ছোট্ট দাদু ভাই ঠিক ফিরে আসবে গো, ঠিক ফিরে আসবে। হয়তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে একটু বিলম্ব হয়েছে বলে আপনি কাঁদছেন না গো কাকা বাবু, আমার লখাইয়ের স্কুলের বন্ধুদের দ্বারে দ্বারে গিয়েছিলাম। কে বলে মরে কৃষ্ণ আমার তোর একটিবার বল না, আমার লখাইকে তোরা দেখতে পেয়েছি। তারা কি বলেছে রানীমা? ওরা সবাই বললো গো রানীমা, স্কুল ছুটি হওয়ার পর আপনার সন্তানের সঙ্গে আমাদের কাউর সঙ্গে সাক্ষাৎ হয়নি। বললেন রানীমা, আমার দুধের সন্তান কোথায়? আপনাকে আমি কথা দিচ্ছি রানীমা, আমি কথা দিচ্ছি সারা চম্পাকে নগর তন্ন তন্ন করে খুঁজে ঠিক আমার দাদু ভাইকে আমি রাজপ্রাসাদে নিয়ে আসবো। আমি কথা দিলাম রানীমা। আপনার উপরে আমার ভরসা রয়েছে কাকা বাবু, আপনি শুধু পারবেন এই দুঃখিনীর সন্তানকে ফিরিয়ে দিতে। আজকের এই দিনে যদি আমার সন্তানকে আপনি ফিরে দিতে পারেন, এই রাজপ্রাসাদে আপনি যা চাইবেন আমি তাই দিতে পারবো। রানীমা, না না রানীমা, আরে লখাইকে না হেঁটে দিতে পেলে আমি যে জানে বাঁচবো না। ও কথা বলবেন না রানীমা, ও কথা বলবেন না। আমি ঠিকই নিয়ে আসবো গো, আমার দাদু ভাইকে আমি ঠিকই ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু আমি অন্য কিছুর বিনিময়ে নয়, শুধু আপনাকে আমি মা বলে ডেকেছি বলে আমি ঠিক আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে আসবো। বলি দাদু ভাই ভগবান, তুমি একটিবার বলে না আবার হতভাগ্য সন্তান। ওগো ভগবান,
আমাকে যত দুঃখ দেবে দাও, আমাকে একটিবার সইবার শক্তি দিও গো ভগবান। তোমার কাছে আমার এই মিনতি, যেমনি ভাবে আমাকে দুঃখ দিচ্ছ, এমনি ভাবে কোনো এই জগতের বাবা মাকে সন্তান হারা করে দিও না। সন্তান হারাবার যন্ত্রণা যে সবাই বোঝে না গো। যে বাবা মায়েরা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, আমি আমার যেন কিছু ভালো লাগছে না। কি করি না করি, আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করি? কে বা শুনবে? না না, এই গসা মন্দিরে আমার থাকতেই হবে, তবেই নাকি আমার মন আশা পূর্ণ হবে, আমার মন আশা পূর্ণ হবে। তবেই যাই, রানীমাকে আমি কথা দিয়েছি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে আমার দাদু ভাইকে যে আমায় নিয়ে আসতে হবে। বলি দাদু বলি দাদু নেই আমার দাদু ভাই। সারা চম্পাকে নগর তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ বলে দিতে পারলো না যে আমার দাদু ভাই কোন পথে গেছে। হায়রে নিষ্ঠুরী নিয়তি, এই ছোট্ট দাদু ভাইকে যদি আমি রাজপ্রাসাদে নিয়ে না যেতে পারি, রানীর মাকে আমি কেমন করে মুখ দেখাবো? না, ওই রাজপ্রাসাদের চতুর্দিকটা খুঁজে দেখি যে আমার দাদু ভাই কোন পথে গিয়েছে। যাই, তবে কি দেখছি আমি গোসাঘরের দরজা মন করে বন্ধ। তবে কে প্রবেশ করেছে? কে আছে গোসাঘরে? কে কে? এ তো মনে হচ্ছে মন্দিরের কণ্ঠস্বর। ও, আমি চম্পক নগরে সেই রাজপ্রাসাদে ফিরে যাইনি, তাই যেন বুড়ো মানুষটা খুঁজতে খুঁজতে এই গসা মন্দিরের দিকে এগিয়ে এসেছি। না না, আমায় সাড়া দিতে হবে। কে? মন্দির দাদু নাকি? কি দাদু ভাই, এই গোসা ঘরে কেন প্রবেশ করেছো বলো দাদু ভাই? বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো। দাদু, এই গসা ঘর হতে অমনি ভাবে তো আমি বেরোতে পারবো না। কিন্তু কেন রে দাদু ভাই? হ্যাঁ, বেরোতে পারি যদি তুমি আমার সঙ্গে ধীর সত্যকে কার করো, তাহলে এই গসা মন্দির হতে আমি বেরোবো। কি বললি দাদু ভাই? ত্রিসত্য অঙ্গীকার করলেই তবে তুমি এই গোসা ঘর থেকে বের হবে। বেশ বেশ রে দাদু ভাই, আমি যে তোর মাকে কথা দিয়েছি আমি তোকে বেরিয়ে নিয়ে যাব। বলো দাদু ভাই, আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হইব, বলো। তো বেশ, আমার সঙ্গে বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। একই সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইবে নিস্তার। বেশ দাদু ভাই, এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। খুলে দে দাদু ভাই, এই গোসা মন্দিরের দরজা একটিবার খুলে দে। বেশ, আমি তাই যেন এই গসা মন্দিরের এই দরজাখানা এই মুহূর্তে আমি মুক্ত করে দিচ্ছি। দাদু ভাই, দাদু, কি দাদু ভাই, সারাটা দিন গোসা মন্দিরে প্রবেশ করে আছো, মুখখানা কেমন শুকিয়ে গেছে, কিছু খাওনি। আর ওদিকে তোমার মা কেঁদে কেঁদে যেন পাগলিনী হয়ে গেছে রে। আমার বিহনে জননে কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। আরে দাদু ভাই, কিন্তু বলতে পারো দাদু ভাই, বলতে পারো চম্পাকে নগরে এমন কি তোমার অভাব যে আজ তোমাকে গোসা মন্দিরে প্রবেশ করতে হয়? দাদু, অভাব রইয়াছে বলে আজ আমি গসা মন্দিরে প্রবেশ করে এই গসা মন্দিরের দরজাখানা আমি বন্ধ করে রেখেছিলাম। তাই বুঝি দাদু ভাই? আর
আর দেরি নয় দাদু ভাই, চলো তোমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। চলো না দাদু ভাই, চলো। দাদু, গসা মন্দির থেকে বেরিয়েছি সত্যই, কিন্তু এইভাবে তো তোমার সঙ্গে আমি যেতে পারি না। তবে আমার কথা রাখতে হবে। বলো আমি যার জন্য তোমায় সেই 3 সপ্তাহ অঙ্গীকার করিয়েছি, এই কথাগুলো আমার কাছ থেকে তুমি শুনবে না? হ্যাঁ দাদু ভাই, ওই পথে যেতে যেতে সবই কথা তোমার শুনবো রে দাদু। বেশ বেশ দাদু, চলো। তুমি আমায় ছোট্ট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছ। আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। আমি দিয়েছি রে দাদু ভাই। যদি আজ আমি তোমার কাছে আরো কিছু চাই, দেবে না আমায়? নিশ্চয়ই দেবো দাদু ভাই, নিশ্চয়ই। তুমি যা চাইবে আমি সবই কিছু ব্যবস্থা করবো রে দাদু ভাই। হ্যাঁ বলো। বেশ, পথ চলতে চলতে আমার চাওয়া তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, কেমন? বেশ দাদু ভাই। শোনো শোনো ও মোর দাদু, দাদু ভাই, বলি যে তো মারে। কি বলছো দাদু ভাই? শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। লিখা পড়া ভালো লাগে না, বলছো দাদু ভাই? লিখা পড়া ভালো লাগে না, বলিয়ে যান নাই গো। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তোমারে। লিখা পড়ায় মন বসে না, দাদু ভাই, লিখা পড়ায় মন বসে না, বলিয়ে যান নাই গো। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তোমারে। কি বলছো দাদু ভাই? কিন্তু দাদু ভাই, লেখা বড় ভালো লাগছে না। তাহলে হয়তো স্কুলের তোমার বন্ধু বান্ধবী কিছু বলেছে বুঝি? না 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 না, তবে কটু ভাষা আমায় কেউ বলতে পারে না। তবে কেন লেখাপড়া করতে চাইছো না? কেনই বা স্কুলে যেতে চাইছো না দাদু ভাই? তাই তো, যদি না বলি তাহলে তুমি কি করে বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ বলো বলো। বেশ, তাই সেই মনের কথা এই মুহূর্তে আমি তোমার নিকটে প্রকাশ করছি। বেশ দাদু ভাই। ওরে সামনে সন্তান ও মোর দাদু, সামনে সন্তান ও মোর দাদু, দিয়ে আমার দেবে গো। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তোমারে। কি বলছো দাদু ভাই? দাদু ভাই, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? কি বলছো দাদু? কারণ তুমি নাবালক সবেমাত্র পাঠশালায় ভর্তি হয়েছো, আর তুমি বিয়ে করতে চাইছো। তুমি কি বলছো? তুমি নিজে জানো কি দাদু ভাই? কেন? আমার মনের কথা তোমার কাছে আমি প্রকাশ করেছি, আমার চাওয়া তোমার কাছ থেকে চাইছি। হ্যাঁ চেয়েছো,
কিন্তু এই চাওয়া তো সেই চাওয়া নয় দাদু ভাই। কেন? এই বয়সে তো তোমার বিয়ে করা চলে না। না 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 না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যেন বিয়ের জন্য বড় বিচলিতই পড়েছি, আমি যেন বিয়ের জন্য বড় পাগলই পড়েছি। দাদু ভাই! আমি যেন বিয়ে চাই দাদু। আরে দাদু ভাই, হতে পারি না রে দাদু ভাই। এই কথা তোমার পিতা কিছুতে মেনে নেবে না, কিছুতেই তোমার বিবাহ দেবে না। এছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও দাদু ও, ভাই। বিয়ের কথাটুকু পিতাকে জানাতে হবে, তাহলে এই বিয়েটুকু পাওয়া যাবে। তুই বেশ বিলম্ব নয়, পিতার কর্ণে এই আমার বিয়ের কথাটা তুমি যেন তুলে দিয়ে দেবে। দাদু ভাই, আর যদি না করো তাহলে আমি কি করবো জানো? করবি দাদু ভাই? ওই যে চেয়ে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই গণ্ডকী নদী, ওই গণ্ডকী নদী দেখি এই মুহূর্তে ঝম্প দিয়ে আমার আমার প্রাণকে যেন আমি যেন বাঁচিয়ে রাখতে চাইছি। আরে দাদু ভাই, ও কাজ করতে নেই দাদু ভাই, ও কাজ করতে নেই রে। তাহলে বলো তুমি আমার পাওয়া থেকে তুমি আমাকে বঞ্চিত করবে না? যাও দাদু ভাই যাও, তুমি মায়ের সঙ্গে গিয়ে দেখা করো, আর আমি তোমার পিতার কাছে গিয়ে আমি সবই বলবো দাদু ভাই। কথা দিলে তোমাকে আমি কথা আমি যা চেয়েছি তা পাবো তো? নিশ্চয়ই বেশ। পাবি দাদু ভাই। তুই বিলম্ব নয়, অবিলম্বে যাই সে মায়ের কাছে ছুটে। ওর জন্য ক্ষুধা পেয়েছি, ক্ষুধার জ্বালায় যেন আমার উদরখানায় চলে যাচ্ছি। যাই মায়ের নিকটই যাই ছুটে আসে। ভাই ঋণেশ করিনেও তিরিকে করি হা, যে পুত্র ছয়টি পুত্রকে হারিয়ে কনিষ্ঠ পুত্রকে পেয়েছে, যাকে মানুষের মতো মানুষ করবে, সে বিবাহের জন্য উন্মাদ হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে সদাগরকে বলতে হবে। তবে যাই সংবাদটুকু সৌদাগরের কাছে পৌঁছে দিয়া। নমস্কার। আজ আমার কি আনন্দ! পুত্র লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে। আমারই অবর্তমানে রাজ সিংহাসনে বসে চম্পকী নগরের রাজ্য সে পরিচালনা করবে। আমিও বাকি জীবনে অবসর নিতে পারবো, কিন্তু হ্যাঁ, লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার কিন্তু তা জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব ছেড়ে নেব। ব্যর্থ হয়ে গেছে যা, সবই অসহ্য যেন ব্যর্থ হয়ে গেছে। মন্ত্রী কাকা, আমি কি দেখছি? মলিন বাদন, নয়নে নির্বরিশন হচ্ছে। কেন মন্ত্রী কাকা, কেন কি হয়েছে বলুন? যে কথা বলবার জন্য এসেছি বাবা চা, সে কথা বলতে যেন আমার কণ্ঠ কম্পিত হয়ে যায়। মন্ত্রী কাকা, কিন্তু আপনি যদি না বলেন আমি তো বুঝতে পারবো না মন্ত্রী কাকা। তুমি আমায় অভয় দিচ্ছ তো বাবা চা, আমি বলবো। আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি। আপনি নির্ভয়ে বলুন মন্ত্রী কাকা। বেশ বেশ বাবা চা, আমার ছোট্ট দাদু ভাই, আমার ছোট্ট দাদু ভাই যেন ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে এ কথা আমি শুনেছি। যদি চম্পকী নগরের কেউ শোনে, সবাই আঙুল লেগে তিরস্কার করে বলবে ভাই চলে যাচ্ছে। নিচের পুত্রের অভাব মিটাতে পারিনি বলেই লক্ষ্মীন্দর এই গোসা ঘরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দর এমন কিছু অভাব যার জন্য সে ওই গোসা ঘরে প্রবেশ করেছে? কেন লক্ষ্মীন্দর এই গোসা ঘরে প্রবেশ করেছিল? শুধু তাই নয় বাবা চা, আমার ছোট্ট দাদু ভাইয়ের আমরা অভাব মেটাতে পারছি না বলে তাকে গোসা ঘরে প্রবেশ করেছে। সে যেন বিয়ের জন্য উন্মাদের নেই। মন্ত্রী কাকা, আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা। নাবালক সন্তান লক্ষ্মীন্দর, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি,
সেই নাবালক সন্তান নাকি বিয়ে করবে, যার জন্য গোসা ঘরে প্রবেশ করেছে। আরে কঠিন কথাটা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা। শুধু তাই নয় চা, যদি আজ লখাইয়ের বিবাহ না দাও তাহলে এও বলেছে ওই গঙ্গায় গিয়ে তার প্রাণীকে বিসর্জন করো। লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষ্মীন্দরের বিয়ে দেওয়ার জন্য আপনি বিচলিত হয়েছে। আপনার যুক্তি মতো আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, তাই বুঝে চম্পকী নগরে আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন আমি যেন লক্ষ্মীন্দরের বিয়ে দিয়ে লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলি। আপনি একটা ঠক, একজন প্রতারক, একজন মিথ্যেবাদী। ঠক প্রতারক মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। এই মুহূর্তেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। চাঁদমা, সত্যই বলেছ, আমি একজন মিথ্যেবাদী, আমি একজন ঠক জোচ্চোর। তোমার পুত্রকে বিবাহ দিয়ে আজ তোমার পুত্রকে হারিয়ে ফেলবে। না না, এ তো আমি কখনো চাইনি, এ তো আমি কখনো চাইনি। সারাটা জীবন মন্দিত্ব করে চম্পাকে নগরে কাটিয়ে দিলাম, শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে এই মন্ত্রী যেন ঠকে চর্চা। না না না, এ চোর টকশরের স্থান তো রাজপ্রাসাদে হতে পারি না, তাই দুনয়ন যেদিকে যা আমি ঠিক সেদিকে চলে যাই। শুধু কামনা করবো ঠাকুরের কাছে, ওগো ঠাকুর, চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সৌদাগরকে ভালো রেখো, তার তার পুত্রকে ভালো রেখো। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, আরো কিছু বলবে তাই না চাঁদ? বলো চাঁদ, বলো, যত খুশি আজ আমায় ধিক্কার দাও, দাও, বলো। কটু ভাষা প্রয়োগ করেছি বলেই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আপনি চলে যাচ্ছেন। অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? আপনি আমার পিতৃ সম, আমার পিতার আসনে আপনাকে আমি বসিয়েছি। অজান্তে অদম সন্তান করিয়াছে ভুল, আপনি পিতৃ জ্ঞানে আমায় ক্ষমা করুন মন্ত্রী। এই হয় না চাঁদ, হয় না। সত্যই তুমি আমার পুত্র সমতুল্য, তবুও তো তুমি এই রাজ্যের রাজা। আমি যদিও তোমার নাম ধরে ডাকি, তোমাকে আমি পুত্রের মতো ভালোবাসি, তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চাঁদ। আপনি জানেন মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরের বিয়ের কথাটা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম? কেন? আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন। লক্ষ্মীন্দর প্রত্যহ পাঠশালায় যেত আসতো, আর দিন সে পাঠশালা হইতে ফিরে এসে বলছে, পিতা গো আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবই মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে বললে, জনপিতা, আমি যখন পাঠশালা হইতে ফিরে আসি, প্রথমা যে দুলালী দাত্রীমা আমায় বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভেবেছিলাম দাত্রীমার কোনো লোভ লালসা রয়েছে, তাই সে লক্ষ্মীন্দরকে বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি আদেশ করলাম, দাত্রীমাকে আনয়ন করো। দাত্রীমাকে যখন রাজপ্রাসাদে আনয়ন করা হয়, সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, বলো তো দাত্রীমা, এমন কি অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে বক্ষে চড়িয়ে ধরে কাঁদো?
ধাত্রীমা যেন বলতে নারাজ। আমি ক্রোধে ব্যর্থাঘাতের আদেশ করলাম, আর সে ব্যর্থাঘাত সহ্য করতে না পেরে যেন ধরার বুকে গড়াগড়ি দিতে লাগলো। এমন সময় আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো, জানেন সওদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বাসর সজ্জে লক্ষ্মীন্দরকে নাকি কালকে অতি বিসর্জন সাপে দংশন করবো। মনে পড়ে যাও সেই দিনের কথা, আজও মনে পড়ে। এ কথা বলতে বলতে যেন দুলালী ধাত্রীমা শিলাই পরিণত হয়ে আজও চণ্ডী মণ্ডপে রইয়াছে। যতবার রাজকার্য সমর্পণ করে চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, শিলাস্তূপ দর্শন করে যেন মনে পড়েছে দুলালী ধাত্রীমা যেন লক্ষ্মীন্দরের জন্য আজও কাঁদে। আর সব জেনে শুনে আমি কি করে লক্ষ্মীন্দরে বিয়ে দেবো? আপনি বলতে পারেন মন্ত্রী কাকা, আপনার কাছে এমন কোনো যুক্তি নেই যা দিয়ে আমরা লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবো? লক্ষ্মীন্দর আবার সে পাঠশালায় লেখাপড়া করবে, সে মানুষের মতো মানুষ হবে, আমারই অবর্তমানে আমি তাকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারবো। আচ্ছা, আমার দাদু ভাই বয়সে নবীন, তাকে যদি আমরা সুন্দর সুন্দর খেলনা তুলে দিই, সে খেলাধুলা নিয়ে হয়তো মেতে থাকবে। দেখতে দেখতে 12টি বছর পেরিয়ে যাবে, তবেই দাদু ভাইয়ের বিবাহ দেওয়া যাবে। কিন্তু বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরকে এমন কি খেলনা দেওয়া যায় যে খেলনা পেলেই সে বিয়ের কথাটা বিস্মরণ হবে? আজই যেতে হবে আমায় উড়িষ্যার কটক শহরে। কিন্তু কেন? সেখান থেকে নিয়ে আসবো আমি সুন্দর সুন্দর খেলনা, নিয়ে আসবো স্বর্ণ গুরল বাটুল, নিয়ে আসবো এক স্বর্ণ গিরিবাজ পায়রা, যেগুলো পেলে আমার দাদু ভাই বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করবে। সত্যই যদি তাই হয় মন্ত্রী কাকা, এই মুহূর্তেই লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাতে আপনি ছুটে যাবেন উড়িষ্যার